ইরান যুদ্ধ বন্ধের সম্ভাবনা উজ্জ্বল, কমেছে তেলের দাম, চাঙা হচ্ছে শেয়ার বাজার। পশ্চিমবঙ্গে ক্ষমতা হারিয়ে গভীর সংকটে তৃণমূল কংগ্রেস, ধরপাকড় ও তল্লাশি অভিযানে আতঙ্কে নেতাকর্মীরা। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, আগের যে কোনো সময়ের চেয়ে চুক্তি সইয়ের ব্যাপারে কাছাকাছি এসেছে তেহরান ও ওয়াশিংটন। এমন ঘোষণা আসার পর বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম, চাঙা হওয়ার আভাস দিচ্ছে বিভিন্ন দেশের শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেই বার্তা পুনঃপ্রচার করেছেন। অথচ মাত্র একদিন আগে তিনি অভিযোগ করেছিলেন ইরান চুক্তির তথ্য ফাঁস করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবুও সব উত্তেজনার মাঝেই একটি বিষয় স্পষ্ট, দুই পক্ষই এখন যুদ্ধ নয়, সমঝোতার পথে এগোতে চাইছে। এই আলোচনার নেপথ্যে রয়েছে পাকিস্তানের মধ্যস্থতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছেন, শান্তি চুক্তির চূড়ান্ত খসড়ায় দুই পক্ষই ইতোমধ্যেই একমত হয়েছে, এখন শুধু বাকি আনুষ্ঠানিকতা। তেহরানের দাবি, তারা কোনো সামরিক চাপে নতি স্বীকার করেনি, বরং কয়েক সপ্তাহ আগেই আলোচনার মূল কাঠামো তৈরি হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের কিছু সংশোধনী প্রস্তাবের কারণে চূড়ান্ত সিদ্ধান্তে সময় লেগেছে। এই আলোচনা দুই ধাপে হবে। প্রথম ধাপে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারক, এরপর 60 দিনের আলোচনায় পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চূড়ান্ত সমঝোতা হবে। প্রস্তাবিত সমঝোতার প্রথম ধাপে সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে লেবাননও। একই সাথে হরমুজ প্রণালীতে চলাচল স্বাভাবিক করা, ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা এবং নিষেধাজ্ঞা শিথিলের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। আমরা যদি চাপের কাছে নতি স্বীকার করতাম, অনেক আগেই করতাম। হুমকি আমাদের পিছু হটায় না। সমঝোতা চাইলে ভাষা বদলাতে হবে। তবে শান্তি আলোচনার মাঝেও থেমেনি উত্তেজনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরান একাধিক ড্রোন পাঠিয়েছিল। তাদের দাবি, সব ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনো খোলা রয়েছে। এদিকে যুদ্ধবিরতির আলোচনায় লেবাননের নাম থাকলেও ইসরায়েল এখনও কঠোর অবস্থানে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, লেবানন, সিরিয়া কিংবা গাজা থেকে তাদের বাহিনী সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। আরাগচির অভিযোগ, এই চুক্তি ভেস্তে দিতে সবচেয়ে বেশি আগ্রহী পক্ষ হল ইসরায়েল। ঋতু সাহা, চ্যানেল 24। ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া সংযুক্ত আরব আমিরাত এখন তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছে। উত্তেজনা কমানো এবং সম্ভাব্য হামলা এড়ানোর বিনিময়ে ইউএই ইরানকে বিলিয়ন ডলার দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সে উঠে এসেছে এমন সব তথ্য। বিভিন্ন সূত্রে দাবি, আবুধাবি ইতোমধ্যে $3 বিলিয়ন হস্তান্তর করেছে এবং মোট অর্থের পরিমাণ 10 থেকে 20 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। যুদ্ধের সময় ইউএই, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের বিরুদ্ধে অবস্থান নিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। বৈঠক হয়েছে ইউএই এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান ও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর প্রতিনিধিদের মধ্যে। তবে তেহরানের কাছে অর্থ স্থানান্তরের দাবি অস্বীকার করেছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে এমন খবরকে ভিত্তিহীন বলেছে দেশটি। গেল এক সপ্তাহে ইউক্রেনের খার্কিভ ও দোনেস্কের 5টি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে রাশিয়া। এই কয়েকদিনে ইউক্রেন সেনাদের বিভিন্ন স্থাপনায় অন্তত 7টি হামলা চালানোর কথা জানিয়েছে ক্রেমলিন। এসব হামলায় ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তির ড্রোন। লক্ষ্যবস্তু করা হয় ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো, সামরিক বিমান ঘাঁটি, গোলাবারুদের গুদাম, ড্রোন প্রস্তুত ও উৎক্ষেপণ কেন্দ্রকে। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। রাজধানী মস্কো দিকে আসা অন্তত 16টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতে দাবি করেছে ক্রেমলিন। রাশিয়ার জাতীয় দিবসে মস্কো সহ বেশ কিছু অঞ্চলে হামলা চালায় কিয়েভ। লক্ষ্যবস্তু ছিল বিভিন্ন অঞ্চলের জ্বালানি ও সামরিক স্থাপনা। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতা হারিয়ে খাদের কিনারে পড়েছে মমতার তৃণমূল কংগ্রেস।
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার তল্লাশি চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে সুমিত নামের এক ব্যক্তির সন্ধানে চালানো হয় ওই অভিযান। ইডির দাবি, সুমিতের মতো তৃণমূল নেতাদের কাছ থেকে ঘুষ নিতেন অভিষেক। ক্ষমতা হারিয়ে নানামুখী তোপে তৃণমূল কংগ্রেসের নেতারা। দলীয় কোন্দল, বিধায়কদের দল ত্যাগের হিড়িক আর প্রশাসনিক চাপ সব মিলিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। তৃণমূল কংগ্রেস নেতাদের পিছু নিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। শনিবার ভোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তৃণমূল নেতা ও দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে তল্লাশি অভিযান চালায় ইডি। জানা যায়, সুমিত রায় নামে এক ব্যক্তিকে ধরতে এই অভিযান। ইডির দাবি, জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার সাবেক তৃণমূল বিধায়ক সুজয় হাজরা ইডির জেরায় তার সহায়ক হিসেবে সুমিত রায়ের নাম বলেছেন। সুমিত রায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আশ্রয় নিয়েছেন বলে তথ্য পায় ইডি। মুঠোফোনের অবস্থান পরীক্ষা করেই চালানো হয় অভিযান। যদিও তল্লাশিতে সুমিত রায়ের খোঁজ পায়নি তারা। এছাড়াও ইডির দাবি, সুমিত রায়ের মতো তৃণমূলের নেতাদের কাছ থেকে ঘুষ নিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজনৈতিক অস্তিত্ব নিয়েও সংকট ঘনীভূত হচ্ছে মমতার। গেল সপ্তাহে দলের 80 জন এমএলএর প্রায় 58 জনের একটা বড় অংশ মমতার সিদ্ধান্ত অমান্য করে পশ্চিমবঙ্গ বিধানসভায় নিজেদের বিরোধী দলীয় নেতা নির্বাচন করে। এরপর গেল সোমবার লোকসভায় তৃণমূলের এমপিরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। তৃণমূলের প্রবীণ এমপি কাকলি ঘোষ দস্তিদারের দাবি, দলের 28 জন লোকসভা এমপির মধ্যে 20 জনই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটের তৃতীয় বৃহত্তম শক্তি ছিল এই তৃণমূল কংগ্রেস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের বিভিন্ন সংস্থার এই যে অভিযান, এটা কি তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার কোনো কৌশল, নাকি এগুলোর সত্যতাও আছে? দেখুন মামুন, প্রথমেই বলি যে নীতি এবং আদর্শবিহীন যদি কোনো দল থাকে, সেই দলের পরিণতি কি হতে পারে সেটা কিন্তু একদম স্পষ্ট হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস কোনো নীতিগতভাবে সাংগঠনিক কোনো একটা স্ট্রাকচারের উপরে দাঁড়িয়েছিল, তো তারা একটা বাম বিরোধিতার স্ট্রাকচারের উপরে দাঁড়িয়েছিল এবং তারপরে তারা ক্ষমতা এসেছিল। এরপরে যেটা হয়েছিল সেটা কিন্তু, যেটা আপনি বলছিলেন সত্যতা কতটা, একটা দুর্নীতির ঝড় বয়ে গিয়েছে। সেটা শিক্ষাক্ষেত্র থেকে নিয়োগ দুর্নীতি, এমনকি কয়লা পাচার, গরু পাচার, প্রত্যেক ক্ষেত্রে। এবং সেইটার ইম্প্যাক্ট কিন্তু আজকের দিনে আসছে। জাস্ট কিছুক্ষণ আগে আমার ক্যামেরা পার্সন আমাকে একটা ছবি দেখাচ্ছিল, সে একটা কোর্টে ছিল, সেই কোর্টে কিন্তু সেই কোর্টের থেকে সে কভার করে আসছিল। সেখানে দেখাচ্ছিল যে অশোকনগর পৌরসভার চেয়ারম্যান, তাকে দুর্নীতির অভিযোগে কোর্টে তোলা হচ্ছিল এবং সেখানে ব্যাপক পরিমাণে তাকে ডিম ছোড়া হচ্ছে, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। এবং সেটা শুধু অশোকনগরের মতো একটা সেকেন্ড গ্রেডের পৌরসভা নয়, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, যারা দলের মূল স্তম্ভ, যাদের উপরে ভিত্তি করে পুরো তৃণমূল কংগ্রেসের সংগঠনটা এতদিন ভিত্তি করে চলছিল, তাদের কেন্দ্র করে কিন্তু এই চোর চোর যে স্লোগান সেটা শুনতে হচ্ছিল। কিছুদিন আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 3-4 দিন আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাবেক মুখ্যমন্ত্রী, তিনি গেছিলেন দিল্লিতে ইন্ডিজোটের বৈঠকে এবং সেখানে কিন্তু তার দল সাংগঠনিকভাবে, অর্থাৎ তার যে সংসদীয় দল, সেই দল ভেঙে যায়। পাশাপাশি তিনি তখন চেষ্টা করছিলেন যে কোনোভাবে যদি কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার টিকিট নিয়ে দিল্লিতে চলে যাওয়া যায়। কংগ্রেস তার প্রস্তাব সম্পূর্ণ খারিজ করে দেয়। পাশাপাশি থেকে বলা হয়, যদি কোনোভাবে হাইকমান্ড পর্যালোচনা করছিল, যদি কোনোভাবে তার দলকে মিশিয়ে দেওয়া যায় অবশিষ্ট দলকে। কিন্তু এখানেও যে একেবারে প্রদেশ কংগ্রেস যারা নেতৃত্ব, যারা এখনো পর্যন্ত একটা নীতি আদর্শের উপরে বেস করে পশ্চিমবঙ্গে তাদের দল টিকিয়ে রেখেছে, তারা প্রবলভাবে বিরোধিতা করে, যার ফলে কিন্তু কংগ্রেসকেও পিছুড়তে বাধ্য হতে হয়। কারণ তারা বলছে যে অবশিষ্ট দলটুকু আছে তারা নর্দমার জলের সমান। একদম আমি কোট করে বলছি, আব্দুল মান্নান কংগ্রেস নেতা তিনি বলেছিলেন, তারা নর্দমার জলের সমান এবং তাদের পিছনে এত বেশি দুর্নীতি, তাদের যদি কোনোভাবে এর মধ্যে নিয়ে নেওয়া হয়, কংগ্রেস দলের যেটুকখানি অবশিষ্ট আছে সেটুকখানি শেষ হয়ে যাবে। কিন্তু এখানে একটা নোট করার বিষয় আছে। নোট করার বিষয়টা কি, বিজেপি এই যারা যেসব নেতাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি তারা আজকের দিনে দেখছে, তাদের কিন্তু আবার বিজেপির মধ্যে নিচ্ছে না সরাসরি, কিন্তু বিজেপির একটা ব্লক তৈরি করছে। এটা একটা বলা যেতে পারে বিজেপির বাইরে কিন্তু বিজেপি পন্থী একটা ব্লক, যেটা বিধানসভায় তৈরি করেছে ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আবার দেখা যাচ্ছে পার্লামেন্ট ও সংসদীয় দল তারা তৈরি করছে। এরা আবার কিন্তু এটা বলা হচ্ছে ওয়াশিং মেশিন। বিজেপি কার্যত অনেক ক্ষেত্রে ওয়াশিং মেশিন বলা হয়, কারণ আপনি যদি শুভেন্দু অধিকারীকে দেখেন, তিনিও কিন্তু কার্যত এক প্রকার বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস থেকে আসে এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সব থেকে বেশি গ্রহণযোগ্য নেতা যিনি ছিলেন, মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে যিনি সামনে ছিলেন,
তিনি শুভেন্দু অধিকারী, এবং তিনি কিন্তু আজকে বিজেপির তরফ থেকে এক মুখ্যমন্ত্রী হয়েছেন। পাশাপাশি বলা যেতে পারে বিজেপির আজকে প্রথম সারির যে কজন নেতৃত্ব, তারা কিন্তু অনেকেই তৃণমূল কংগ্রেস থেকে আসে, এবং তাদের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ ছিল। বিজেপি যে ব্লক তৈরি করেছে, সংসদীয় ব্লক, কাকলি ঘোষ বিরুদ্ধে, তার বিরুদ্ধে নারদা কেলেঙ্কারি রয়েছে, এবং সংসদীয় ব্লক যাদের বিরুদ্ধে বলছেন বিধানসভায় যাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে টিম তৈরি করেছেন, তার বিরুদ্ধেও কিন্তু যৌন কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। ফলে সব মিলিয়ে কেলেঙ্কারি বা দুর্নীতি এগুলো কিন্তু একেবারে স্পষ্ট, এবং তার ফল যে তৃণমূল কংগ্রেস ভুগছে, তার ফলে যে তাদের সংগঠন লাটে উঠেছে, এটা কিন্তু একেবারে পরিষ্কার। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। ভারতের আসামের জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে, এতে মারা গেছে 5 জন। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় 10টায় নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী অবতরণের সময় বিমান ঘাঁটির ভেতরেই আছড়ে পড়ে বিমানটি, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় তাতে। পরে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাঁচানো যায়নি 5 বৈমানিককে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে চলমান তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। দাদু জেলায় সর্বোচ্চ 51 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জ্যাকুবাবাদ ও শহীদ বেনজিরাবাদে তাপমাত্রা ঠেকেছে 48 ডিগ্রি সেলসিয়াসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাপদাহ মোকাবিলায় পর্যাপ্ত সরকারি ব্যবস্থা নেই। বিশুদ্ধ পানির সংকটে পানি কিনে খেতে বাধ্য হচ্ছেন অনেকে। অতিরিক্ত গরমে জনশূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। 13 জুন থেকে তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে এমন পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। চলতি বছর প্রথম 5 মাসে 26,000 অবৈধ ব্যবসায়িক লাইসেন্স বাতিল করেছে মালয়েশিয়া সরকার। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকই বিদেশি নাগরিক, জানিয়েছেন দেশটির আবাসন ও স্থানীয় সরকার মন্ত্রী এঙ্গা কোর মিং। স্থানীয় কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম লঙ্ঘন, লাইসেন্সের অপব্যবহার সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব লাইসেন্স বাতিল করা হয়। বৈধ ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা, সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা এবং আইন বহির্ভূত কার্যক্রম দমনের লক্ষ্যেই এমন পদক্ষেপ। ব্যবসা পরিচালনায় জবাবদিহিতা বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের আস্থা অর্জনই সরকার লক্ষ্য বলে জানান আবাসন ও স্থানীয় সরকার মন্ত্রী। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, যে 26,000 ব্যবসায়িক লাইসেন্স বাতিল করা হয়েছে, এই তালিকায় বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান আছে কিনা? আর এই যে ব্যবসায়িক লাইসেন্সের বাতিলের যে প্রক্রিয়া, এর ফলে প্রবাসীদের কর্মসংস্থানে কোনো প্রভাব পড়তে পারে কি? জি, আতিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ার আবাসন মন্ত্রী এবং তিনি যে কথাটি বলছিলেন যে আসলে মালয়েশিয়াতে গত 5 মাসে প্রায় 26,000 লাইসেন্স বাতিল করা হয়েছে, যেগুলো ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী এবং কিছু বড় ব্যবসায়ী রয়েছে। যেই ব্যবসায়ীরা বিভিন্ন রকম অনৈতিক ব্যবসার সাথে জড়িত, এবং পাশাপাশি যে মালয়েশিয়ার ব্যবসায়িক যেই নীতিমালা রয়েছে, সেই নীতিমালার ব্যত্যয় ঘটার কারণে কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এই সমস্ত কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি রয়েছে, যার এখানে লোকাল ডিরেক্টর রয়েছে, পরিচালক রয়েছে, কিন্তু বেশ কয়েকটি কোম্পানি যাদের কোম্পানিতে কাজ নেই কিন্তু কোম্পানি ব্যবহার করছে, কোম্পানিতে কিছু আউটসোর্সিং এর মতো কিছু লোককে তারা ব্যবহার করে বিভিন্ন জায়গায় কাজ দিয়ে রেখেছে, যেখানে তার নিজস্ব কোম্পানিতে এলে নাই কোনো যেই নীতিমালা রয়েছে মালয়েশিয়ার গভর্নমেন্টের, সেই নীতিমালা না মেনে তার ওয়ার্কারকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রেখেছে। এই কারণে কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বেশ কয়েকজন বাংলাদেশি লাইসেন্স এখানে বাতিল করেছেন। তার পাশাপাশি এখানে আরেকটি যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, আসলে মালয়েশিয়াতে যখন 26,000 কোম্পানি এখানে তারা বাতিল হয়ে গিয়েছে, তাদের লাইসেন্স তাদেরকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে, আমরা বেশ কয়েকটি কোম্পানির কাছ থেকে এবং আমাদের বাংলাদেশি কর্মীর কাছ থেকে আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে, প্রায় কয়েক হাজার বাংলাদেশি কর্মী যারা এই লাইসেন্সগুলো ব্ল্যাকলিস্ট হয়ে যাওয়ার কারণে, বাতিল হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা তাদের ভিসা নবায়ন করতে পারছেন না। এই কারণে কিন্তু তারা বেশ জটিলতার মধ্যে রয়েছেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধুমাত্র লাইসেন্স বাতিল করেই তারা কিন্তু ক্ষান্ত হচ্ছে না। এখানে তারা যে বিষয়টি থাকছে যে অসংখ্য অভিবাসীকে তারা আটক করছেন, সে আটকের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে যেই পর্যায়টি তৈরি হচ্ছে, সেখানে আমাদের বৈধ কোম্পানিতে
তারা এসে বৈধ কোম্পানির বৈধতা যখন ব্ল্যাকলিস্টের মধ্যে চলে গেছে বা লাইসেন্স বাতিল হয়ে গেছে, কিন্তু এই সমস্ত অভিবাসীরা এই মুহূর্তে চরম বিপাকের মধ্যে রয়েছে, কর্মহীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আসলে যে বিষয়টি সব থেকে বেশি জরুরি সেটি হলো যে এই যে 26,000 কোম্পানি এখানে বাতিল হয়ে গেছে, সেটি বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে আসলে কোন কোম্পানিতে আমাদের কত ওয়ার্কার রয়েছে বা তারা কি অবস্থায় রয়েছে এটি যাচাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি। যদি না হয় তাহলে আসলে মালয়েশিয়ায় আমাদের বাংলাদেশি কর্মীরা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়তে পারে বলে আশা করছেন এখানে মালয়েশিয়া থাকা অভিবাসীরা। অনেক ধন্যবাদ আপনাকে। মালয়েশিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওয়াহিদ সোহান। খবরের পর প্রসঙ্গে যাচ্ছে, বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো ট্রিলিয়নার বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক সম্প্রতি স্পেস এক্সের রেকর্ড আইপিওর পর তার সম্পদের পরিমাণ $1.1 ট্রিলিয়ন বেশি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। মাত্র কয়েক কোটি ডলারের উদ্যোক্তা আজ বনে গেলেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো ট্রিলিয়নিয়ার হবার খ্যাতি অর্জন করলেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, স্পেস এক্সের রেকর্ড আইপিওর পর তার সম্পদের পরিমাণ $1.1 ট্রিলিয়ন বেশি হয়েছে বলেই এই খেতাব পেলেন তিনি। মাস্কের স্বপ্নের প্রকল্প স্পেস এক্স থেকেই আসে সম্পদের বড় অংশ। শুধু তালিকাভুক্তিই নয়, স্পেস এক্স শেয়ার বাজারে এসেছে সর্বকালের সবচেয়ে বড় আইপিওর মাধ্যমে। প্রতিটি $135 মূল্যে 555.6 মিলিয়ন শেয়ার ছেড়ে স্পেস এক্স সংগ্রহ করেছে $75 বিলিয়ন। স্পেস এক্সে মাস্কের অংশীদারির বাজার মূল্য প্রায় $866 বিলিয়ন বা $86,600 কোটি। রয়টার্সের হিসেব অনুযায়ী টেসলা ও অন্যান্য সম্পদ মিলিয়ে শুক্রবার শেয়ার লেনদেনের পর তার মোট সম্পদের পরিমাণ $1.1 ট্রিলিয়ন বা $1,10,000 কোটি ছাড়িয়ে গেছে। ইলন মাস্কের এই যাত্রা শুরু হয়েছিল সফটওয়্যার কোম্পানি জিপ2 দিয়ে। 1999 সালে এটি বিক্রি করে তিনি প্রায় $22 মিলিয়ন পান। এরপর X.com নামে একটি অনলাইন পেমেন্ট কোম্পানি গড়ে তোলেন, যা পরে পেপ্যালে রূপান্তরিত হয়। 2002 সালে এটি তিনি প্রায় $180 মিলিয়ন বিক্রি করে দেন। মাস্কের সম্পদের বিস্ফোরণ ঘটে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের মাধ্যমে। বর্তমানে তার সম্পদের বড় অংশই এসব প্রতিষ্ঠানের শেয়ার ও মালিকানার মূল্য থেকে এসেছে। এছাড়াও নিউরালিঙ্ক, দ্য বোরিং কোম্পানি সহ আরও কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান আছে মাস্কের। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। মার্কিন পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মতো নাচছে রোবট। তার নাচ দেখে মুগ্ধ হচ্ছেন দর্শকরা। হংকংয়ের শপিং মল হোয়াসপোয়া ওয়ার্ল্ডে দেখা গেছে এমন দৃশ্য। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত অ্যাক্সেলারেটেড এভলিউশন K1 হিউম্যানয়েড রোবটটি নাচের পাশাপাশি খেলতে পারে ফুটবলও। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।